আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা, বললেন পুলিশ প্রধান। 30 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু। শিডিউল বিপর্যয় কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2 দিন লাগবে বলছে কর্তৃপক্ষ। ভোগান্তিতে যাত্রীরা। বরিশালে 6 জেলায় টিসিবির 2.5 লাখ কার্ড বাতিল। চরম বিপদে নিম্ন আয়ের মানুষ। যাচাই করে নতুন করে বিতরণ করা হবে বলছে কর্তৃপক্ষ। এবং জয়পুরহাটে পানি নিষ্কাশন ড্রেনের নির্মাণ বরাদ্দ বাতিল। জলাবদ্ধতা ও ফসল হানির আশঙ্কা কৃষকের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই মিলন মেলায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা স্থলে জড়ো হতে শুরু করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমা মাঠ পরিদর্শন শেষে নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মিজান শাহজাহানের রিপোর্ট। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম উম্মার প্রথম পর্বের সম্মেলন। আবার সোমবার থেকে শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ভাগের ইজতেমা, যা শেষ হবে বুধবার। এ দুটি পর্বই আয়োজন করেছে মাওলানা জুবায়েরপন্থীরা। অন্যদিকে সাতপন্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। জুবায়েরপন্থীদের 2 ভাগে ইজতেমা আয়োজনের কারণ হিসেবে বলা হয় অংশগ্রহণকারীদের চাপ আর যানজট এড়াতেই এমন উদ্যোগ। আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আমরা জেলা এবং ঢাকা শহরকে ভাগ করে দিয়েছি, যাতে করে মুসল্লিদের সহজ হয়, ওনারা একটু সুশৃঙ্খলভাবে আল্লাহর ইবাদত করতে পারে, বয়ান শুনতে পারে। প্রথম ধাপে আমাদের ঢাকার একাংশ এবং 41টি জেলা অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের ঢাকার একাংশ সহ মোট 22টি জেলা অংশগ্রহণ করছে। এদিকে তুরাগ তীরে ইজতেমার মাঠ পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, জুবায়ের ও সাতপন্থীদের মধ্যকার বিরোধ সহ সব দিক বিবেচনায় নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমি 2006-এ ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম, তখন আনোয়ার ইকবাল স্যার ছিলেন আইজিপি। তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। পুলিশ প্রধান বলেন, 5ই আগস্ট থানা থেকে লুট হওয়ায় অনেক অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। বিষয়টি মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশীয়দের পাশাপাশি বিদেশি মেহমানরাও অবস্থান নিয়েছেন নির্ধারিত তাঁবুতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়। রেল কর্তৃপক্ষ বলছে, শিডিউল বিপর্যয় কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2 দিন সময় লাগতে পারে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকাল 7:30টায় ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায় সকাল 9:05। ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়ে যায় 8:10। অন্যদিকে সকাল 7:50 সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে 8:40। ট্রেন দেরিতে ছাড়লেও স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। খুলনায় শিডিউল বিপর্যয়ের কারণে ভোর 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে। এছাড়াও সকাল 7:15টায় চিলাহাটির উদ্দেশ্যে খুলনা স্টেশন ত্যাগ করে রূপসা এক্সপ্রেস। ফেসবুকে দেখলাম যে চলবে, তো প্রথমে বাসে যাওয়ার কথা ছিল, পরে ট্রেন যাবে শুনে ট্রেনেই যাবো আর কি। রাতে 3টায় যেহেতু দেখলাম একটা সমাধান হয়েছে, তো অল্প ঘুমের মাধ্যমে আমরা চলে আসি দেখতেছি যে বর্তমান পরিস্থিতি একটু স্বাভাবিক আছে। তো আশা করি এখন সুস্থভাবে যাইতে পারবো। আর যেই একটা শিডিউল আছে, আশা করি ওটা ঠিক করে দেবে, যাতে সবাই প্যাসেঞ্জাররা সঠিক মতো যাত্রাটা ভ্রমণ করতে পারে। এখন এসে দেখি যে আবার শিডিউল বিপর্যয়, এটা স্বাভাবিক হয়েছে। তারপরও ভালো লাগতেছে, যাত্রারা তো মাইনে নিচ্ছে।
শ্রমিকদের কর্মবিরতির কারণে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যানমালের নিরাপত্তার দাবিতে সকাল থেকে এই ধর্মঘটের ডাক দেয় দক্ষিণাঞ্চলীয় বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল বরিশাল নগরীর রূপাতলীতে কলেজ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা বাস ভাঙচুর ও সড়ক অবরোধ করে। এ সময় 4 ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে বাস সহ অন্যান্য যানবাহন চলাচল শুরু হলেও আজ সকাল থেকে বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। খুলনায় স্থগিত করা হয়েছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের ধর্মঘট। গতকাল মধ্যরাতে ত্রিপক্ষীয় বৈঠকে প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর কর্মসূচি স্থগিত করা হয় বলে জানিয়েছেন বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোরল আব্দুস সুবহান। সকালে খুলনা 3টি ডিপো থেকে তেল উত্তোলন ও পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়। গত রোববার দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেপ্তার করার পর ধর্মঘট শুরু করে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। বরিশাল মহানগরী সহ বিভাগের 6 জেলায় টিসিবির 2.5 লাখ কার্ড বাতিল করা হয়েছে। এই দুর্মূল্যের বাজারে কোনো কিছু না জানিয়ে হঠাৎ কার্ডগুলো বাতিল হওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপদে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বাতিল হওয়া কার্ডগুলো যাচাই বাছাই করে নতুন করে বিতরণ করা হবে। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। টিসিবির হিসেব অনুযায়ী সিটি কর্পোরেশন সহ বরিশাল বিভাগের 6 জেলায় 5,98,968টি কার্ডের মধ্যে 3,48,134টি কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়। বাকি 2,50,834টি কার্ড বাতিল করেছে টিসিবি। এর মধ্যে বরিশাল নগরীতে বাতিল কার্ডের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে 59,436টি কার্ড বাতিল করা হয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ড বাতিল হওয়ার সংবাদ জানার পর হাজার হাজার কার্ডধারী মানুষ নগর ভবন, কাউন্সিলরের কার্যালয় ও পৌরসভায় ভিড় করছে। কার্ড কেন বাতিল করা হলো সেটাও জানেন না এই নিম্ন আয়ের হতদরিদ্র মানুষগুলো। অভিযোগ উঠেছে অনিয়মের। 60,000 টাকা কার্ড বাতিল হইলে না আমাকে তো বাতিল হইবে, বাতিল হইবে বড় লোকের তো হইবে, আমাকে গরিবের তো বাতিল হইবে। বাতিল হয়েছে অনেকে, মানে ক্ষমতার বলে অনেকে অনেকগুলো করছে, এক ফ্যামিলিতে 7টা 8টা 10টাও করছে। আমার কার্ডই বাতিল হয়ে গেছে। এখন মনে করেন আমার ফ্যামিলি দিয়ে কেউই পায় না। যার একটা তারও বাদ হয়ে গেল, তাহলে তো গরিব মানুষ সে পাইলো না, যারা আছে সে পাইলো, তাতে লাভ কি? স্থানীয় টিসিবি কর্তৃপক্ষ বলছে কার্ডের মধ্যে বিভিন্ন তথ্যপাত্র ভুল থাকা, বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলে নিবন্ধন না করা সহ বিভিন্ন কারণে এসব কার্ড বাতিল করা হয়েছে। যাদের এই কার্ডগুলো হয়নি, যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেই শূন্যস্থানে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন নতুন করে উপকারভোগী তারা নিবন্ধন করতে পারবেন। সিটি কর্পোরেশন বলছে মিথ্যা তথ্য দিয়ে নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। কার্ডগুলো বাতিল হয়েছে আমাদের টিসিবি সেন্ট্রাল থেকে, অর্থাৎ অনলাইনে চেক করে তারা বিভিন্ন ক্রাইটেরিয়াতে বাতিল করেছে আর কি। এগুলো আমরা দিছি। তাই এখন পরবর্তীতে আমাদের কাছে যেটা দেওয়া আছে যে আমরা যদি এরকম গরিব নিরীহগুলো পাই তাহলে পর্যায়ক্রমে মধ্যে 90,000, এগুলো পর্যায়ক্রমে আমরা 90,000 আবার ফিল আপ করি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এভাবে বিনা নোটিসে কার্ড বাতিল করায় চরম বিপদের মুখোমুখি বরিশালের হতদরিদ্র মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সামনের দিনে ভালো কিছু বিএনপির নেতৃত্বেই হবে, তাই জনগণের সেই বিশ্বাস রক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগের 3 জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এখন তাই জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব বিএনপির সবচেয়ে বেশি। তিনি বলেন, এখন মানুষের প্রত্যাশা একটি নির্বাচন। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে দাবি করে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, 31 দফা বাস্তবায়নই হবে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বিএনপির প্রতিশোধ। আমাদের এই 31 দফা শুধু বিএনপির 31 দফা না, আমাদের এই 31 দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের 31 দফা। কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইখানে সত্য বাস্তবতা, কেউ এটি অস্বীকার করছেন না। কি সেটি? এই যে সকল দলগুলো, তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল। অন্য দলগুলো মোটেও সেটা অস্বীকার করছেন না, ওনারাও বলছেন বিএনপি বড় দল। এবং বড় দল হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব
বিএনপির। জনগণের এই আস্থা ধরে রাখা, এই 31 দফা বাস্তবায়ন করা। 5 আগস্ট সহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ অবিচার ও দুর্নীতি লালন করা বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরে সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, আগামীতে জাতিকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই কমিশনের লক্ষ্য। জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সকালে মালয়েশিয়ায় যাওয়ার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তাকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত 5 আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম। স্বৈরাচারের দোসরেরা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সেই ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা রফিকুল আলম মঞ্জু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় তৃণমূল জনগণের সম্পৃক্ততার লক্ষ্যে ফেনী 1 আসনের লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পরশুরাম অডিটোরিয়ামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রফিকুল আলম মজনু। স্থানীয় বিএনপির সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার সাথে কাঁচা বাজার ও আড়তের ব্যবসায়ী ও পরিচালক কেউ জড়িত নন বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। দুপুরে রূপগঞ্জের ভুলতায় বিসমিল্লা পাইকারি কাঁচামালের আড়ত প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তারা মূলত বাজারের ভাড়া ও চুক্তি ভঙ্গ করে জমির মালিক অনলাইন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান আড়তটি দখলে নেওয়ার চেষ্টা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ আড়ত পরিচালনার দায়িত্বে থাকা আয়ুব আলীর। গতকালের এই সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হন। জয়পুরহাটের পৌর এলাকায় পানি নিষ্কাশন ড্রেনের বরাদ্দ বাতিল হওয়ায় ক্ষতির মুখে এলাকাবাসী। 2021 সালে 350 মিটার ড্রেন নির্মাণের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। অর্ধেক কাজ হওয়ার পর বাতিল হয় বরাদ্দ, থেমে যায় নির্মাণ কাজ। বাকি কাজ শেষ না হলে বর্ষার পানি জমে ফসল নষ্ট ও জলাবদ্ধতার আশঙ্কা কৃষকের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া রূপনগর স্টেডিয়াম পাড়াবাসীর চলাচল ও দ্রুত পানি নিষ্কাশনের জন্য 2021-22 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 350 মিটার ড্রেন নির্মাণের জন্য 1,41 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু 167 মিটার ড্রেন নির্মাণের জন্য 70 লাখ টাকা ব্যয় হবার পর কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। ফলে ফেরত যায় বরাদ্দকৃত টাকা। এতে প্রায় 400 বিঘা জমির ফসল হুমকির মুখে পড়ে। এদিককার পানি যাওয়ার জন্য ড্রেনটা করা হয়েছিল, এই ড্রেনটা হতে হতে ড্রেনটা বন্ধ হয়ে গেল। এই জমিটাতে আমরা আগে খেলতাম, তো এখানে বৃষ্টির কারণে, বন্যার কারণে এখানে অনেক পানি জমে গেছে। আর এই ড্রেনটা কেন বন্ধ করে দেওয়া হলো সেটা আমরা বুঝতে পারি না। আমরা চাই যে ড্রেনটা আবার পুনরায় হোক, টাকা ফেরত আসুক, এই মাঠে পানিটা নিষ্কাশন হোক, আমরা সকলে এই মাঠের জন্য সুষ্ঠুভাবে যেন আমরা ফসল ফলাতে পারি। রাজনৈতিক বাধায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে জানিয়ে চলতি বছরে নতুন করে ড্রেনটি নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। চলতি বছর উক্ত ড্রেনটি আবার নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং বিভিন্ন প্রকল্পের সাথে আলোচনা চলছে। আমরা প্রকল্প থেকে অর্থায়ন পেলেই
উক্ত মাস্টার ড্রেনটি বাকি অংশের কাজ নির্মাণ করতে সক্ষম হব বলে আশা করছি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2021-22 অর্থ বছরের প্রকল্প ছিল সেটি। এটা অনেক আগের কাজটির যে অবশিষ্ট অংশ আছে তা আমরা সরজমিনে পরিদর্শন করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জনগণের ভোগান্তি দূর করতে অবশিষ্ট ড্রেন নির্মাণের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তেলের চাহিদা মেটাতে বিনামূল্যে সরিষা বীজ দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বীজের পাশাপাশি কোনো অর্থ ছাড়াই জৈব সার, রাসায়নিক সার, বালাইনাশক এবং প্রশিক্ষণও দিচ্ছে প্রতিষ্ঠানটি। 2021 সাল থেকে এ পর্যন্ত 75 জন কৃষককে নতুন জাতের বাড়ি সরিষা 14 বীজ দেওয়া হয়েছে। অল্প সময়ে অধিক ফলন হওয়ায় নতুন জাতের সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। নতুন জাতের বাড়ি 14 ও ফলন নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা কেটে গেছে। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রসুলপুর গ্রামের কৃষকদের চোখে এখন অধিক লাভবান হওয়ার প্রত্যাশা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বাড়ি 14 সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছে। 2021 সাল থেকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী সেন্টারে শুরু হয় এ কার্যক্রম। কৃষকরা বলছেন, এ জাতের সরিষা গাছের উচ্চতা মাঝারি, তাই ফসলের ভারে গাছ হেলে পড়ার আশঙ্কা কম। আর বীজে তেলের পরিমাণ প্রায় 45%। প্রতি শতকে ফলন হয় 6.5 থেকে 7.25 কেজি। আর মাত্র 80 দিনেই পাওয়া যায় ফসল। আদ্দিন কোম্পানি থেকে আমাদেরকে সার, বীজ, বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করেছে। বাড়ি 14 সরিষা বীজ বপন করেছি, অনেক আশা করি অনেক ফলন পাবো। কম সময়ে উন্নত জাতের সরিষা চাষ করে খুশি কৃষকরা। এ ফসল চাষে দিন দিন বাড়ছে আগ্রহ। অন্যান্য সরিষা আছে, এটার দাম ভালো পাবো। আমার দেখা দেখে আশেপাশে আরো অনেকেই চাষ করেছে এবং সবার ফসলই খুব সুন্দর হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির জন্য তাদের নানাভাবে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার সহযোগিতা করছে বলে জানান প্রতিষ্ঠানটির কৃষি কর্মকর্তা। আদ্দিনের যে সদস্য পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী, তার ভিতরে উপপ্রকল্পের যাতে ফসলটা আমরা প্রদান করে থাকছি। সদস্যদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা আগে যে জাতটা চাষ করছে তার থেকে এটা অনেক ভালো হবে। ধীরে ধীরে নতুন জাতের সরিষা চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ফরিদপুরে 50 মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 48 ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না করা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। ছাত্র সমাজ ও এলাকাবাসীর ব্যানারে সদর উপজেলার ধুলদী পাওয়ার প্ল্যান্টের সামনে এই কর্মসূচি পালিত হয়। বরিশালের গৌরনদীতে 5 বছরের শিশু সাফওয়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। দুপুরে বরিশাল বিএম কলেজের সামনে এই মানববন্ধন করেন তারা। এতে এলাকার কয়েক শতাধিক নারী পুরুষ সহ বিএম কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে সাফওয়ানের বাবা গৌরনদীর মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদার সহ অনেকে বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জে পর্দাশীল নারীদের চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবি বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্দাশীল নারী সমাজের ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পর্দাশীল নারীদের পরিচয় যাচাইয়ের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। খুলনা সিটি কর্পোরেশনে স্থগিত করা মৌখিক পরীক্ষা অনতিবিলম্বে গ্রহণ সহ নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উত্তীর্ণ প্রার্থীরা। সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে সমাবেশে প্রার্থীরা বলেন, 2022 সালে লিখিত পরীক্ষার প্রায় 2 বছর পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য গত বছর 26 জুলাই তারিখ নির্ধারণ করে অ্যাডমিট কার্ড প্রদান করা হয়। এরপর ওই মাসেই মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। এতে নিয়োগ কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।
ঝালকাঠিতে ফ্যাসিস্টদের দোসর ও অখেলোয়াড়দের নিয়ে গঠিত জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিকদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ক্রীড়া সংগঠক দমাল খলিফা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মিরাজ খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে প্রাণে, এই স্লোগানে জয়পুরহাটে সেরা কণ্ঠ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। শহরের সার্কিট হাউস মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, ফাহমিদা নবী ও শিল্পী মিঠুন হাসান। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বরিশালে চলছে কারুশিল্প মেলা ও পিঠা উৎসব। নগরীর বেলস পার্কে 4 দিনব্যাপী মেলা ও পিঠা উৎসব উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও মোহাম্মদ দেলোয়ার হোসেন ও পুলিশ সুপার শরীফ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় 92টি স্টলে নানা ধরনের পিঠা বিক্রয় ও প্রদর্শন করা হয়। এছাড়া প্রতিদিন সেখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।